আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা শুনছেন মানুষের মুখোমুখি আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিদারক একটি বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হচ্ছি। আপনারা সকলেই জানেন সাম্প্রতিক সময়ে করোনা মহামারী পরবর্তী এই যে হামের টিকাদান সংকটের কারণে ইতিমধ্যেই প্রায় আজকের তথ্য অনুযায়ী 1069 শিশু হামে আক্রান্ত হয়েছে এবং তার মধ্যে আজকে 16ই মে 2026 পর্যন্ত 451 জন শিশু হামের সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। যারা মৃত্যুবরণ করেছে সেই সব শিশুর প্রতি সমবেদনা এবং সেই সব পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই যে হামের টিকাদান সংকট এবং শিশু মৃত্যুর যে ঘটনা, এটি আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে। আমরা মূলত আজকে এই বিষয়কে সামনে রেখেই আলোচনার বিষয় সাজিয়েছি। আমরা আজকে আলোচনায় জানার চেষ্টা করব কেন এই পরিস্থিতি তৈরি হলো, টিকার সংকট আসলে কোথায় ছিল, অভিভাবকের করণীয় কি এবং আগামীতে শিশুদের জীবন কিভাবে নিরাপদ করা যায়, এই বিষয়ের উপরে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন ডাক্তার ফজলুল আলম আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সমাজকর্মী ABM মাহমুদুল হাসান। আমাদের সঙ্গে আরো যুক্ত হচ্ছেন বগুড়া জেলা মাইট RTVর সম্মানিত জেলা প্রতিনিধি ইমরান হোসেন লিখন ভাই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমি শুরুতেই যদি আলোচনায় যাই, আমাদের যেহেতু একজন খুবই দক্ষ সংবাদকর্মী আমাদের আজকে যুক্ত আছেন, লিখন ভাই, আপনাকে দিয়েই আমি যদি আলোচনায় শুরু করি। এই যে দেশে হামের টিকার কার্যক্রম মাঝখানে বন্ধ ছিল, ব্যাহত হয়েছে, যেটাই বলি না কেন, এই বিষয়টি গণমাধ্যম এবং সাধারণ মানুষের কাছে গুরুত্ব সহকারে উঠে এসেছে কিনা, আপনি কি মনে করেন? আসসালামু আলাইকুম। আসলে আমি আমার পেশা দায়িত্বর জায়গা থেকেই বলবো যে আমরা কতখানি পেরেছি যে আমরা যারা সাংবাদিক রয়েছি তারা সাধারণ মানুষগুলোর মধ্যে কতখানি এই দায়িত্ব পৌঁছাতে পেরেছি, এটা হলো আমাদের একটা মূল বিষয় থাকে। তো আপনারা যেটা মূল বিষয় সেটা হলো খেয়াল করে দেখবেন যে বিগত সময়ে এই হাম নিয়ে কিন্তু এত মানুষের জানাশোনা ছিল না। অর্থাৎ যে কোনো ঘটনা ঘটার পরে কিন্তু আমরা জানি, যেমন দেখবেন যে কোন একটা বিল্ডিং এ ফাটল ধরছে কিংবা জরাজীর্ণ অবস্থায় আছে, সেটা নিয়ে মানুষের কিন্তু কোনো মাথা ব্যথা নেই। সেটা আপনি আমরা যে কোনো ধরনের করতে পারেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে পারেন কিংবা ওর পাশ দিয়ে যারা চলাচল করছে তারা বলেন, কেউ কিন্তু এটা নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা নেই। কিন্তু পরে দেখবেন যখন ওই বিল্ডিংটা ধসে পড়ে প্রাণহানি হলো কিংবা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলো, তখন এটা নিয়ে তদন্ত কমিটি গঠন হবে। তখন এই ঘটনা নিয়ে দেখা যাবে যে মানে হযবরল, এটা হচ্ছে ওটা হচ্ছে, এ দপ্তর এ বলবে আমাদের কোনো ঘাটতি ছিল না, মানুষ ওদিকে পথ চলছে কেন, মানে নানা ধরনের কথা। ঠিক একই রকম হাম নিয়ে আমরা কিন্তু এর আগে এত ধরনের কথা কখনো শুনি নাই। হাম যে একটা রোগ আছে এটা আমরা কিন্তু জানি, কিন্তু এটার যে প্রকোপ এরকম এত মানুষ মারা যেতে পারে এই চিন্তাধারা আমাদের মধ্যে কখনো ছিল না। দেখেন যে এই যে ইন্টারিম সরকার দীর্ঘ প্রায় 1.5 বছর তারা সরকার পরিচালনা করছে, এই সময় তাদের যে প্রশাসনিক জটিলতা ছিল এটাই কিন্তু মূল সমস্যার সৃষ্টি করেছে। অর্থাৎ দায়িত্বশীল জায়গায় যাদেরকে রাখা হয়েছিল সে দায়িত্ব অবহেলাটাই ছিল। আমার মানে বেসিক ধারণা, আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছে, এটা আমার কাছে মনে হয়েছে, সেটা হলো যে দায়িত্বের অবহেলার কারণেই কিন্তু আজকের হামের যে প্রকোপ এটা শুরু হয়েছে। তো আমরা সংবাদকর্মী হিসেবে যারা কাজ করি আমাদের দায়িত্ব হলো যে এই হামের নানা ধরনের অসুবিধাগুলো সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেয়া। ডাক্তাররা কি বলছেন, হাসপাতালে কত সংখ্যক রোগী আসলো, তারা চিকিৎসা ঠিকভাবে পাচ্ছে কিনা, তাদের মধ্যে সচেতনতা আছে কিনা, আমরা তাদেরকে সচেতন করতে পারছি কিনা, একেবারে রুট লেভেলে। যেমন আমরা বলি যে যমুনার চরাঞ্চলে তারা এখনো হাম সম্পর্কে এতটা জানে না, কিছুই জানে না তারা। তো এই বিষয়গুলো আসলে আমরা সংবাদকর্মীরা করে থাকি। আমাদের মধ্যেও নানা ধরনের অপপ্রচার করার জন্য আমরা রয়েছি, বিভিন্ন ধরনের সাংবাদিকও রয়েছি, সাধারণ মানুষও রয়েছি। যেমন হামেরটা আপনি দেখবেন যে করোনার সময় করোনার টিকা এক শ্রেণীর মানুষ কিন্তু নেয়। করোনার টিকা এটা বিদেশ থেকে আসছে কিংবা দেশে তৈরি হচ্ছে মানুষকে মেরে ফেলে দেওয়ার জন্য, এবং মানুষ সেটা যদি টিকা নেয় পরবর্তীতে সে বিকলাঙ্গ হবে। তো অ্যাজ এ সেম হামের এই অবস্থাটা নিয়ে একটা কিন্তু প্রোপাগান্ডা আছে। আপনি দেখবেন যে গ্রামগঞ্জে মানুষকে বলা হচ্ছে
যে হাম তো এটা সাধারণত হয়ে থাকে। তো এটা নিয়ে নতুন করে আবার টিকা নেওয়ার কি হলো? টিকা তো আমরা সারা জীবন পেয়ে থাকি। তখনও মানুষ মারা গেছে, শিশুদের মৃত্যু হয়েছে, আমরা তখন জানি নাই। এখন এখন আমরা দেখতেছি, এখন জানতেছি যে এটা হামে মারা যাচ্ছে। কেউ বলছেন এটা সরকার অর্থাৎ ইন্টারিম সরকারকে একটা তাদের বিরুদ্ধে একটা অপপ্রচার কিংবা তাদেরকে নিয়ে একটা প্রোপাগান্ডা ছড়ানো কিংবা তাদের ঘাড়ে দোষ চেপে দেওয়া। এবং বর্তমান সরকার যে রয়েছে সেই সরকার, আমাদের বিএনপি সরকার কতখানি এটা নিয়ে কাজ করতে পারছে এবং পারছে না, এটা নিয়েও কিন্তু আমরা বলতে পারি যে এক ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সব মিলিয়ে যদি বলেন, আমরা অবশ্যই স্বীকার করতে হবে ইন্টারিম সরকারের যে দায়িত্বশীল জায়গায় সেই সময় ছিল, তাদের এই আহ যারা দায়িত্বশীল ছিলেন, আমার মনে হয় যে তারা দায়িত্বের জায়গাটাকে সঠিক ভাবে পালন করতে পারেনি, যার কারণে এই টিকাগুলো আমাদের সঠিকভাবে পৌঁছেনি, টিকা দেয়া যায়নি, এই হামের প্রকোপটা সেই তুলনায় বৃদ্ধি পেয়েছে। তবে মানে এই যে বিএনপি সরকার, তারা চেষ্টা করছেন যে এটিকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। আরেকটা জিনিস আমি একটু এর সাথে যুক্ত করতে চাই, সেটা হলো সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা কিন্তু এটা নিয়ে সচেতন না, এটা মানতেই হবে। কারণ এখন দেখেন যে টিকা আমরা খুঁজে খুঁজে দিচ্ছি, কিন্তু যখন এই রোগ ছিল না, টিকা অ্যাভেলেবেল ছিল, তখন কিন্তু আমরা টিকা নিতে চাই না, এই টিকা নিয়ে কিছু হয় না, এরকম। তো আমরা হলো ওই যে প্রথমেই বলছি, যে বিপদ হয়ে যাওয়ার পরে আমরা সেই বিপদকে মূল্যায়ন করি, আর বিপদ আসার আগে আমরা সচেতন কখনো হই না। আমার কাছে মনে হয় এটাই ঠিক। এ পর্যন্ত প্রায় 40,000 শিশু এই হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। আপনি কিছুক্ষণ আগে বলেছেন প্রায় এখানে 453 জন শিশুর মৃত্যু হয়েছে, এর মধ্যে 70 জন একেবারে হামি মৃত্যু হয়েছে, এটা একেবারেই কনফার্ম। আরো যে 369 জন থাকলো, তারাও কিন্তু হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে, হয়তো তাদেরকে ওইভাবে দেখা হয়নি তারা আসলে কি রোগে মারা গেল। তুমি এইটাই হয় যে আমার মনে হয় যে সাংবাদিকতার জায়গা থেকে আমরা সাধারণ মানুষগুলোর কাছে এই সংবাদগুলো কতখানি পৌঁছাতে পেরেছি। জি, মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে কি এটা মনে হয় যে যে হচ্ছে ইন্টেরিয়ম গভর্নমেন্টের মানে হচ্ছে তারা কি সদিচ্ছার অভাব ছিল, নাকি আসলে তারা পুরো বিষয়টাকে আসলে বুঝে উঠতেই পারে নাই? মানে দুর্বলতা কোথায়? যে ছোট করে একটু আমি মানে আসলে আপনার কাছে। আমি শুধু সরকারকে দোষারোপ করবো না, কারণ হলো সরকার তো মাত্র কয়েকজন ব্যক্তি নিয়ে তারা এই কার্যক্রমটা করছে। আমরা সেটা সেই সময়ের আমরা উপদেষ্টা যারা ছিল, আমি মেনেই নিলাম যে উপদেষ্টা যিনি ছিল তিনি অদক্ষ, অকর্মঠ এবং এই হেলথ নিয়ে তার কোনো ধারণা ছিল না। কিন্তু সারা দেশের যে উচ্চ পদস্থ কর্মকর্তা ছিল এবং আপনার যদি বলি যে আহ, বিভিন্ন হাসপাতালগুলোতে যারা দায়িত্বশীল জায়গায় ছিল, এছাড়া আপনার হলো কি বলে, অর্থাৎ সব মিলিয়ে এই এই ইন্টারিম সরকার ছাড়া যারা দায়িত্বে ছিল তারা কি করছে? আমরা শুধু যদি সরকারের ঘাড়ে দোষ চাপাই, এটা কিন্তু হবে না। কারণ তাদেরকে আমরা, তারা জানে না, কিন্তু তারা তো আমরা তো কখনো জানানোর চেষ্টা করিনি। রুট লেভেলে যারা আসি, হামের টিকা নিয়ে আমরা তো কখনো দেখি নাই। আমরা নিজেরাও যারা সাংবাদিক, আমরা তো লেখালেখি করলাম না যে আমরা এই 1 বছরে, এই 1.5 বছরে হামের টিকা গেল কই, হামের টিকা নেই কেন। কিন্তু যখন শিশু মৃত্যু শুরু হলো, তখন আমরা বলা বলি শুরু করলাম, আমরা লেখা শুরু করলাম যে হামের টিকা না থাকার কারণে ইন্টারিম গভর্নমেন্ট এই টিকা সঠিকভাবে ব্যবহার না করা কিংবা আমাদের এটা আমদানি করে সঠিকভাবে না পৌঁছানোর কারণে শিশুদের মৃত্যু হচ্ছে। তো এটা আমি এককভাবে সরকারের ঘাড়ে দোষ চাপাবো না, এটা আমি, আপনি, আমরা সবার ঘাড়ে এই দোষটা আছে। কারণ সবাই যদি চেষ্টা করতাম, তাহলে অবশ্যই এই আজকের এই জটিলতা, আজকের এই একেবারে ভয়াবহ অবস্থায় আমরা পড়তাম। মানে আপনার কথা হলো যে আমাদের ঘাটতিটা সব জায়গাতেই ছিল আর কি, শুধুমাত্র এক হ্যাঁ, পক্ষের ঘাটতি ঘাড়ে সব দোষ জায়গায় আছে। চাপানো এটা আসলে অনুচিত। আমি যদি হচ্ছে ডাক্তার ফখরুল আলমের কাছে যাই, যে আপনি এই যে 453 জন আজকের সংখ্যা অনুযায়ী শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেল, এই বিষয়টাকে আসলে কতটুকু ভয়াবহ আপনি, যেহেতু আপনি নিজে একজন ডাক্তার, আপনার দৃষ্টিতে এটি সমাজে কতটা ভয়াবহ অবস্থা তৈরি করেছে, এটা আমরা কোন পদ্ধতিগুলো অবলম্বন করে এই শিশু মৃত্যুটাকে কমাতে পারতাম বলে মনে করছেন? আসলে ওই যে ইমরান ভাই যেটা বলছেন একটু আগে, যেটা বললো যে আসলে যে একটা বিল্ডিং যখন কলাপস করে, যখন তাতে ফাটল থাকে, তখন পর্যন্ত কিন্তু আমরা এটা আসলে ওভারলুক করে যাই, যেটা আমাদের আহ, মানে আমাদের সব দিকে যদি আমরা তাকাই, যে শুধু মেডিকেল সেক্টর না, যতগুলা সেক্টরই আছে, আমার আসলে বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, তবে আমাদের জ্ঞানের যথেষ্ট ঘাটতি আছে, আমাদের দৃষ্টিভঙ্গির অনেকটা
মানে ঘাটতি আছে, যেভাবে আমরা দেখি দ্য ওয়ে অফ থিঙ্ক, ওয়ে অফ লুক, আমরা এই জিনিসগুলো কিন্তু ওভারলুক করে যাই। তো যাই হোক, এখন মানে এটা তো ভাইরাল একটা ডিজিজ, মিজেলস যেটা আমরা বলি। তো মিজেলস থেকে এটা আসলে এই ভাইরাসটা সাধারণত আমাদের এফেক্ট করে। তো ভাইরাল ডিজিজ যতগুলাই আছে পৃথিবীতে, যত ভাইরাল ডিজিজ আছে সবগুলার এগেইনস্টে কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট নাই। যেটা ভাইরাল ডিজিজ আছে সেটা কি হচ্ছে, এটাকে আমরা প্রতিরোধ করতে পারি, যেটা আমরা ভ্যাকসিনেশন টাইমের উপরেই আমাদেরকে ডিপেন্ড করতে হয়। অ্যাজ লাইক অ্যাজ করোনা, করোনা কিন্তু একটা ভাইরাস ছিল, হ্যাঁ। মিজলস এটাও একটা ভাইরাস, এইডস এটাও একটা ভাইরাস, ডেঙ্গু এটাও একটা ভাইরাস। তো ভাইরাল ডিজিজ গুলো যখন আমাদের হয়ে যায়, তখন এগুলো আসলে কমব্যাট করার মতো, আমাদের এটার সাথে মানে পেরে ওঠার মতো হাতে খুব বেশি অস্ত্র থাকে না, যেটা ব্যাকটেরিয়াল ডিজিজে থাকে, যে ইনফেকশন হয়েছে আমি অ্যান্টিবায়োটিক দিলাম হয়ে গেল। তো ভাইরাস ডিজিজ যেগুলো থাকে, এগুলো যে আমি ভাইরাল অ্যান্টিভাইরাল যে ওষুধগুলো দেবো, এগুলো কিন্তু খুব বেশি আমাদের হাতে নাই। এবং একটা ভাইরাল ডিজিজ হয়ে যাওয়ার পরে সেটা নিয়ে কিন্তু বেশি কিছু করার থাকে না। যে অনেক সময় শুনে থাকবেন যে হসপিটালে গেলে তারা বলতেছে কি, যে এটা হচ্ছে একটা মানে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই। ঠিক আছে, বিষয়টা কিন্তু এরকম আসে, আমরা প্রায় শুনে থাকি যে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট না। তাইলে আমাদেরকে কি করতে হবে, এটা প্রিভেন্ট করতে হবে। প্রিভেন্ট করার জন্য একটাই আমাদের হাতে অস্ত্র, সেটা হচ্ছে যে টিকা, যেটা ভ্যাকসিন। ঠিক আছে, তো ডেফিনেটলি ভ্যাকসিনেশনটা যদি হ্যাম্পার হয়, এটা হ্যাম্পার হবে, ডেফিনেটলি হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিগত বছরগুলোতে কেন হয়েছে এটা, এটা আসলে মানে একটা, স্যার এক এক মিনিট স্যার, ঠিক আছে দিয়ে দেবো। আমার ব্রিদিং প্যাটার্নটার জন্য একটু কনসার্ন ছিল। আমরা হচ্ছে জি ফখরুল আলম। ওই আমি তো আজকে আসলে ডিউটিতে আছি, এর জন্য আমাদের একটু মাঝে মধ্যে একটু হ্যাম্পার হয়ে না, যায়। আমরা সেটা বুঝতে পারছি যে আপনি হচ্ছে এটাকে একটু ডাক্তার মানুষ হচ্ছেন। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি সবাই। যা হোক, যেটা বলতেছিলাম যে আসলে ভ্যাকসিনেশনটা যদি হ্যাম্পার হয়, ডেফিনেটলি এটাতে আমাদের প্রবলেম হবে, যে এটা নিয়ে আমাদেরকে সাফার করতেই হবে। ঠিক আছে, আর হচ্ছে এটা প্রচুর ভয়াবহ, বলতে প্রচুর ভয়াবহ। আমাদের গত মানে আমাদের টার্গেট থাকে মোর দেন 95% ভ্যাকসিনেশনের আওতায় আমাদেরকে আসতেই হবে। ঠিক আছে, যদি আমরা 100% একটা পপুলেশনের সেফটি চাই, তাহলে আমাদেরকে মোর দেন 95% পপুলেশন ভ্যাকসিনেটেড থাকতে হবে, ওয়েল ভ্যাকসিনেটেড। সেটা এই কয়েক বছরে সেটা কমে 92 কিংবা 90% হয়েছে। ঠিক আছে, 3% যেটা আমাদের কমছে, এটাও কিন্তু অনেক বেশি। এবং 3% অলরেডি কমে গেছে। এটা আসলে মানে আমাদের এই মাসের 5 তারিখ থেকে রিভ্যাকসিনেশনটা আবার শুরু হয়েছে। ঠিক আছে, যে আমাদের যে লটগুলা আসতেছে এখন, অন রিকোয়েস্ট যে লটগুলো আসতেছে, এক্সট্রা লটগুলো আসতেছে, আরো শুনেছি কত মিলিয়ন জানিয়ে এসেছে। তো এই যে ভ্যাকসিনেশনটা শুরু হয়েছে, যেটা 6 মাস থেকে নিয়ে 60 মাস বয়সের 60 মাস না, মানে 5 বছর, 6 মাস থেকে 5 বছর বয়সী যে শিশুরা আছে, এদের যে ভ্যাকসিনেশন কার্যক্রমটা শুরু হয়েছে, এটার ফল পাইতেও আমার সময় লাগবে। মানে এটা যে আমাকে একদম এখনই সেভ করে ফেলবে, নট লাইক দ্যাট। তো এটার ভয়াবহতাটা আসলেই বেশি হবে, যেটা হচ্ছে আমরা যেটা খাতা কলমে দেখতেছি কিংবা নিউজে যেটা দেখতে পাচ্ছি, রিয়েল পিকচারটা ইজ লট মোর দেন আরো দিস, আরো অনেক ভয়াবহ, বেশি, অনেক বেশি। অর্থাৎ এবং হচ্ছে ভ্যাকসিনেশন এটা তো যখন করা হয়, ভ্যাকসিন, জি জি, এটা ভ্যাকসিন যদি আমরা এখনো কিন্তু দেয়া হয়, দেখতেছি তারপরও এই ভয়াবহতার মানে সংক্রমণটা এত সহজে যাচ্ছে না, এই তো। অনেক বেশি আছে, আরো অনেক বেশি আছে। কারণ এটা আমি পিকচারটা দেখতেছি ঢাকা শহরে দেখতেছি, আমি জেলা শহরগুলোতে দেখতেছি, ডিভিশন গুলোতে দেখতেছি, অথচ এটার হটস্পট গুলো হচ্ছে বরিশাল, ময়মনসিং, তারপরে হচ্ছে আরো মানে রিমোট জায়গাগুলোতে, যেগুলোতে বাবা মা কখনো ডাক্তারের কাছে যাইতেই চায় না, যে মানে যাবে। যারা কিছু হয়তো নিউজ দেখে, এটা আমি বলবো যে 20% কিংবা হার্ডলি 30% পপুলেশন এতটুকু কনসাস যে আমার বাচ্চার হয়তো বা হার্ম হয়েছে, আমাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, রিয়েল পিকচারটা হয়তো বা আরেকটু বেশি হইতে, মানে আরেকটু না, আমরা মোটামুটি শিওর বলতে পারি যে আরেকটু বেশি আছে।
হুম। জি, আপনার কথায় আসলে দেশের আমরা যে বাস্তব চিত্র দেখছি হামের সংক্রমণের, যে সংকট, টিকা দানের সংকটের কারণে হামের যে সংক্রমণের যে পত্র-পত্রিকায় যে তথ্যগুলো আসছে, তার চাইতে রিয়েলিটিটা আরো অনেক ভয়াবহ, যেটা বুঝতে এটা পারছি আরকি। অবশ্যই ভয়াবহ। ভয়াবহ। মানে করোনার আমি সময় আমরা যেটা দেখেছি। জি, জি, জি। আমি যদি এবিএম মাহমুদুল ভাই, মাহমুদুল হাসান ভাই, এই যে আমাদের ডাক্তার সাহেবের মন্তব্যটা শুনলেন, যে তিনি ভয়াবহ চিত্রটা ব্যাখ্যা করলেন যে কেন হলো। আমাদের লিখন ভাই তিনিও অনেকগুলো বিষয় ব্যাখ্যা করলেন। এই যে বর্তমানে সারা দেশে যে হামের টিকাদান কার্যক্রম যে ব্যাহত হয়েছে, এই কারণে যে মহামারী হলো এবং এই যে আজকের দিন পর্যন্ত ৪৫৩ জন শিশু মৃত্যুবরণ করলো। এই বিষয়টাকে আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখেন? আহ, আমি বলি, আমার কথা অনেকের কাছে কিন্তু কষ্ট লাগতে পারে, আগেই বলি দিই। আমি একজন উন্নয়ন কর্মী, সমাজকর্মী, আমি রাস্তায় ভাই আন্দোলন করা মানুষ। প্রথমত, আমি এটাকে মৃত্যু বলতে রাজি না। ইটস এ সিস্টেমেটিক কিলিং এবং এটি একটি কাঠামোগত হত্যাকাণ্ড। এর কারণটা কেন কাঠামোগত হত্যাকাণ্ড আমি বললাম, সেটা আমি একটু ব্যাখ্যা করি। দেখুন, ইউনিসেফের বাংলাদেশ প্রধান, উনি যে ইমেইলটা করেছিলেন সেটা নিয়ে একটি সুস্পষ্ট রিপোর্ট করেছিল কিছুদিন আগে ডেইলি স্টার, যেখানে বলা হয়েছিল, ফর গড সেক ডোন্ট ডু দিস। ইউনিসেফের জায়গা থেকে টিকা আনার যে প্রক্রিয়া ছিল সেটা খুবই একটি স্মুথ প্রক্রিয়া ছিল, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে শুধু আমরা আনি না, অন্যান্য দেশও আনে, এবং এটার জন্য ইউনিসেফ একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ পায়। কিন্তু কেন আমাদেরকে দরকার পড়লো সেই প্রসেসটাকে ভেঙে দেওয়ার? কারণ এখানে টেন্ডারের মাধ্যমে বাংলাদেশ সরকার বলল সেটা নিবে, মানে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিলেন। এটা কেন করলেন? কারণ তার স্বাস্থ্য উপদেষ্টারা যারা আছেন বা তাদের যে সিন্ডিকেট আছে, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে ক্লিয়ার। তাদের হ্যাঁ, যে শোনা যাচ্ছে। হ্যাঁ, তাদের যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট যেন টু পাইস কামাতে পারে, সেজন্য মূলত তারা টেন্ডার প্রক্রিয়াতে গিয়েছিল, নাথিং এলস। আপনি কি করলেন? সেই টেন্ডার প্রক্রিয়াটা স্মুথলি পরিচালনা করতে পারেন নাই। আমার কোনো তাতে সমস্যা ছিল না, বাংলাদেশ অল টাইমই করাপশন হয়। আপনি যদি এখান থেকে $1 মিলিয়ন আপনি নিয়ে যেতেন, আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন আমার সমস্যা, কারণ আপনার এই অব্যবস্থাপনার কারণে আজকে হামের টিকাদান প্রক্রিয়া ব্যাহত হয়েছে, শিশুরা মারা যাচ্ছে। সুতরাং এটা একটি সাধারণ মৃত্যু নয়, ইটস এ সিস্টেমেটিক কিলিং, এবং এটি খুব সুস্পষ্টভাবে ডক্টর ইউনূস এবং নূরজাহান বেগম জড়িত। এখন প্রশ্ন হচ্ছে, এটা বাংলাদেশ, বাংলাদেশ বলেই এখনো তারা আলো বাতাস হাওয়া খেয়ে বেড়াচ্ছেন, দেশের বাইরে গিয়ে জিরো তথ্য বিলিয়ে বেড়াচ্ছেন ডক্টর ইউনূস। তাহলে এতক্ষণ উনি শ্রীঘরে থাকতেন, এতক্ষণ উনি জেলে থাকতেন। আপনি যে নারী ঋণ আদায় করতো তাকে আপনি হেলথ সেক্টরের দায়িত্ব দিয়ে দিলেন। তো এটা কখনোই, এটা বললে ভুল যে আমরা এতদিন পর্যন্ত আমাদের সমাজে হাম কেন দেখি নাই। এই প্রশ্নের উত্তরটা যদি আমি যাই, কারণ হচ্ছে আমরা কখনো টিকার ক্রাইসিসে পড়ি নাই। এই টিকাটা কিভাবে হয়ে যেত আমরা টেরই পেতাম না। আমরা এখন কেন টের পেলাম? দেখুন, টিকা দিচ্ছে কি দিচ্ছে না সেই সচেতনতা আসবে বহু পরে। আগে হচ্ছে টিকাটা অ্যাভেলেবল ছিল কিনা। আমরা এতদিন পর্যন্ত কেন শিশুরা হামে মৃত্যুবরণ করেনি? কারণ টিকা অ্যাভেলেবল ছিল। টিকাটা যে শিশুদেরকে যখন দেওয়া হতো, সিস্টেমেটিক্যালি দেওয়া হতো, টেরই পেত না কেউ। টিকা কখন কোন টিকা নিয়ে নিচ্ছে সুন্দরভাবে তাদের স্কেজুয়াল অনুযায়ী দিয়ে দিত। আমরা যখন বিগত 2 বছরে সেই জায়গাটাতে একটা কি বলবো যে একটি সমস্যায় আমরা পড়লাম, মানে হচ্ছে ইউনূসের মাধ্যমে তার দুর্নীতি করার প্রয়াস থেকে যে টেন্ডারের মাধ্যমে টিকা নেওয়ার যে প্রক্রিয়াটা উনি শুরু করতে চেয়েছিলেন, সেটার কারণে আমরা সমস্যায় পড়েছি। আর আজকে আমরা এই হামের প্রাদুর্ভাব দেখছি এবং শত শত মানুষ মৃত্যুবরণ করছে। দেখুন, আমি আরেকটি বিষয় একটু বলি। কিছুদিন আগে নিউ এজের একটি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে বলা হয়েছে যে হামের প্রকৃত যে মৃতের সংখ্যা, সেটিকে অনেক বেশি গোপন করা হচ্ছে। কে করছে? সরকার করছে। কেন করছে? দেখুন, আমরা এতটাই মানবিক জীব, আমরা এতটাই সামাজিক প্রাণী। আপনি তো বলছেন যে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে, আমরা এখন পর্যন্ত মানুষটাই হতে পারিনি। যদি মানুষ হতাম, আগে আমরা এটাকে স্বীকার করে নিতাম। আমরা স্বীকার করে নিতাম যে 400 নয়, তার চেয়েও ডাবল মৃত্যুবরণ করছে হামে। আমরা সেটা স্বীকার করতে রাজি না। আমরা বরং কি করছি, সেটা নিয়ে পলিটিক্স করছি। যেহেতু ইউনূস বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে, তাই ইউনূসকে কোনো দায় দেওয়া যাবে না। ওনারা দায় দিচ্ছেন স্বৈরাচার হাসিনা আমলকে। প্রশ্ন হচ্ছে, স্বৈরাচার হাসিনা আমলে যে পরিমাণ টিকা এসেছিল সেগুলোও ডকুমেন্টেড। সেখানে কখনোই টিকার কোনো ঘাটতি ছিল না, সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছিল।
আমরা দেখলাম যে এই সরকারও সংসদে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে এটা নাকি স্বৈরাচার হাসিনা আমলের দায় থেকে হচ্ছে, যেটি সম্পূর্ণ ভুল তথ্য, মিথ্যা তথ্য এবং জাতিকে বিভ্রান্ত করার মতো তথ্য। আরেকটি বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নিউ এজের রিপোর্টটা পড়লে আপনারা দেখবেন যে ময়মনসিংহ মেডিকেলে যে পরিমাণ হামে মারা গিয়েছে আর সরকারি হিসেবে নথিতে যেটা এসেছে সেটার মধ্যে ডে নাইট ডিফারেন্স। ঠিক তেমনি বগুড়াতে, ঠিক তেমনি প্রত্যেকটা জায়গাতে মৃতের সংখ্যা সরকার গোপন করছে। আগে ভাই সমস্যা সমাধান করতে হলে স্বীকার করে নিতে হবে সমস্যাটাকে। আমাদের এখন দরকার ছিল রেড অ্যালার্ট জারি করা। আমরা দেখলাম কি স্বাস্থ্য উপদেষ্টা একজন মিডিয়াম্যানকে বানিয়েছে তারিক জিয়া, উনি এসে বলছেন এটা এমন কোনো সমস্যা না, এটা সমাধান হয়ে যাবে, এটার জন্য রেড অ্যালার্ট জারি করার মতো পরিস্থিতি নেই। মানে এটা কি সত্যিই তাই? আমরা যদি সরকারি হিসেবেও যাই, মাত্র অল্প কয়েকদিনের মধ্যে 500 শিশু প্রায় মৃত্যুবরণ করেছে। আর নিউ এজের রিপোর্ট মতে যদি আমরা যাই, সরকার মৃতের সংখ্যা প্রায় ডাবল গোপন করছে। তো প্রশ্ন হচ্ছে এরপরেও সরকার যদি মনে করে রেড অ্যালার্ট জারির মতো পরিস্থিতি নেই, তাহলে আসলে বলতেই হয় আমাকে যে আমরা মানুষ শুধুমাত্র নামে আছি, আমাদের সরকার শুধুমাত্র নামে সরকার হিসেবে টিকে আছে, কিন্তু মানবিক দৃষ্টিকোণ বা মানবিক জায়গাটার বিন্দুমাত্র স্পেস সরকারের মধ্যে নেই। যদি থাকতো তাহলে রেড অ্যালার্ট জারি করে খুব দ্রুততার সাথে এই সমস্যাটার সমাধান করত। আরেকটি বিষয় লক্ষ্য করুন, সংসদে কি এটা নিয়ে কোনো মেরুল, আমি একটু বিদায় নিতে চাচ্ছি, একটু বাইরে যাবো তো। জি জি জি, আমাদের সংবাদকর্মী ইমরান ভাইয়ের ওনার ব্যস্ততার কারণে উনি বিদায় নিচ্ছেন। আমরা ওনাকে ছেড়ে আলোচনাটা চালিয়ে যেতে চাচ্ছি। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে সংসদে কি আপনি দেখেছেন এটা নিয়ে কোনো আলাপ হতে, মানে যে ধরনের আলাপ হওয়া উচিত ছিল সংসদেও সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। বিরোধী দল বলি বা নতুনদের যে রাজনৈতিক দল এনসিপি বলি, তারাও কোনো কথা বলছে না। উল্টো এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলম গণমাধ্যমে এসে বক্তব্য দিচ্ছেন যে অন্য আলোচনা বেশি জরুরি, হামের মৃতের সংখ্যা নাকি জরুরি না। তো আমরা আসলে সবসময়ই এমন একটা পরিস্থিতি বিরাজমান রেখেছি যেখানে পলিটিক্সটা আমাদের কাছে প্রাধান্য পেয়েছে, যেখানে মানুষ বা শিশু মৃত্যুটা আমাদের কাছে কখনোই গুরুত্বপূর্ণ মনে হয়নি। যদি মনে হতো তাহলে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিলেন, যে কারণে মানে ডক্টর ইউনূসের কারণেই কিন্তু আজকের এই হামের প্রাদুর্ভাব, তার টিকার যে প্রসেসটা হঠাৎ করে উল্টাতে চাওয়া বা টেন্ডারের মাধ্যমে টিকা আনা, ইউনিসেফের মাধ্যমে না, এই একটি ভুল ডিসিশনের কারণেই কিন্তু আজকে শয়ে শয়ে হাজারে হাজারে শিশু মৃত্যুবরণ করছে। তো প্রশ্ন হচ্ছে যে উনি তখন কি কাজে ব্যস্ত ছিলেন? উনি তখন ব্যস্ত ছিলেন সংস্কার নিয়ে। না দিতে পেরেছেন উনি আমাদের সংস্কার, না দিতে পেরেছেন উনি আমাদের কোনো কি বলবো যে কাঠামোগত পরিবর্তন। উল্টো উনি আমাদেরকে দিয়ে গিয়েছেন শিশু মৃত্যু, উনি আমাদেরকে দিয়ে গিয়েছেন টিকা। আমরা তো শুধু হামটা দেখছি, ডাক্তার ভাই এখানে আছেন, ফখরুল ভাই, উনি আরো ভালো বলতে পারবেন। হাম ছাড়াও অন্যান্য টিকার যে ফ্লো ছিল, সেই ফ্লো গত 1.5 বছরে ডক্টর ইউনূস সরকার পুরো সিস্টেমকে ডেস্ট্রয় করে গিয়েছেন এবং এর ফল আমাদেরকে আগামী 3-4 বছর এমনকি 5 বছর পর্যন্ত ভোগ করতে হতে পারে। যদিও তারেক জিয়া সরকার বর্তমানে উদ্যোগী হয়ে দ্রুততার সাথে অনেক কিছুই কাজ করতে চাচ্ছেন, কিন্তু এটা তো একটা সিস্টেমটা যখন ফল করবে তখন আপনি এটাকে সহজে উঠাতে পারবেন না। এবং এই জন্য পুরোপুরি দায়ী হচ্ছে ডক্টর ইউনূস, যার প্রুফ রয়েছে ইউনিসেফের বক্তব্যে। শুধুমাত্র ইউনিসেফের বক্তব্যের মাধ্যমেই ডক্টর ইউনূস এবং নূরজাহান বেগমের বিরুদ্ধে মামলা করা যায়, বিচারিক আদালতে দাঁড় করা যায়, তাদেরকে জেলে প্রেরণ করা যায়। কিন্তু আমরা এমন একটি দেশে বসবাস করছি যে দেশে এগুলো সম্ভব না, কারণ আমরা আসলে মানুষই হইতে পারি না। যদি মানুষ হতাম তাহলে আসলে এই মৃত্যুগুলো কখনোই সংখ্যা থাকতো না আমাদের কাছে। এই এক একটা মৃত্যু আমাদের কাছে হতো মানে একটি পরিবার, একটি সমাজ, তার উপর যে প্রভাব পড়ে সেই প্রভাবটা আমরা আসলে চিন্তা করতাম। কিন্তু দুঃখের বিষয়, হ্যাঁ মাহমুদুল ভাই, আপনার মানে কথা অনুযায়ী এইটাই হচ্ছে যে আমরা এই মৃত্যুগুলোকে সংখ্যা দিয়ে বিবেচনা করছি, কিন্তু আসলে মানবিক দৃষ্টিকোণের জায়গা থেকে ঠিক ওইভাবে আমরা মূল্যায়ন করতে হয়তো বা এখনো শিখি নাই। এটি আসলেই আমাদের ব্যর্থতা আছে আমাদের সমাজে। আমি ডক্টর ফখরুল আলম, আপনার কাছে যদি এই যে মাহমুদুল হাসান ভাই অনেকগুলো বিষয় অবতারণা করলেন, টিকা সংকট শুধুমাত্র হাম না, হাম ব্যতীত অন্যান্য যে টিকার যে সংকট, একটা ধারাবাহিক প্রক্রিয়ায় কলাপ করে যাওয়া, সেটা ভেঙে পড়া, সেই সিস্টেমটাকে আবার নতুন করে ঢেলে সাজিয়ে আবার ভাবে মানে একটা ধারাবাহিকতার মধ্যে নিয়ে যাওয়া, এটা আসলে একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে
এই যে টিকাদান কার্যক্রম, মানে এই যে ব্যাহত হলো এতগুলো আপনিও বললেন যে হচ্ছে একটা মহামারী বা একটা বড় ধরনের একটা সংকটের মধ্য দিয়েই যাচ্ছে, যেটা হয়তো বা গণমাধ্যমে ওইভাবে আসছে না। তো এই টিকা কার্যক্রম মানে এই যে স্বাস্থ্য খাতে এটা জরুরি আর কি কি পদক্ষেপ নেওয়া যায় বলে মনে করছেন এই সংকট উত্তরণের জন্য? সেটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু একটা টিকার যে একটা ট্রেন্ড ছিল, একটা চেইন ছিল। টিকা কিন্তু হতেছে একটা মানে ক্রমাগত কার্যক্রম, এটা কিন্তু একদিনের কার্যক্রম না। হ্যাঁ, আর হতেছে যে এইটা মানে একদিনে কিংবা এক বছরে এটা করার বিষয় না, এটা বিল্ড আপ হয়েছে কিন্তু বছরের পর বছর ধরে। ঠিক আছে, অনেকগুলা ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, অনেক কিছু বাদ দেয়া হয়েছে, সবকিছু মিলায়। তো রিসেন্টলি আমরা যেটা জানতে পাচ্ছি যে বিগত বছর খানেক কিংবা তারও বেশি সময় হয়েছে যে এই মাঠ পর্যায়ে যে টিকাকর্মী ছিল এনারা কিন্তু রিক্রুটেড, অ্যাপয়েন্টেড না, কিন্তু রিক্রুটেড, যে থার্ড পার্টি রিক্রুটমেন্ট থাকে, যে তাদেরকে একটা অনারিয়াম দেওয়া হয়, তারা কিন্তু এই কার্যক্রমগুলো চালায় নেয়। আমি কিন্তু বলবো যে এরাই হইতেছে এই কার্যক্রমের চালিকা শক্তি। বিগত 9 মাস কিংবা তারও ততোধিক সময় থেকে তাদের কিন্তু স্যালারি বন্ধ। তো এই মানুষগুলা যারা এই কার্যক্রমগুলা করে থাকে, আমরা তো দেখি আমাদের এলাকায় সব এলাকাতেই আছে। ঠিক আছে, যে একদম মানে তারা ডোর স্টেপে গিয়ে টিকাগুলা দিয়ে আসে কিন্তু। হ্যাঁ, তো এই মানুষগুলা কিন্তু খুব বেশি যে স্যালারি পায় কিংবা চলে এরকম কিন্তু না, তারা কিন্তু খুব স্বল্প স্যালারির মানুষ। তো সেটা যদি তাদের বন্ধ হয়ে যায় তারা কিভাবে চালাবে, বিষয়টা এটা একটা। আরেকটা হচ্ছে যে এই মানে কোশ্চেনটা কি ছিল মেহেরুল, আবার একটু যদি বলেন আমাকে। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে হামের টিকা যে মানে কার্যক্রম যে ব্যাহত হলো, তো এই ব্যাহত হওয়া এই বিষয়টা আবার উত্তরণ কিভাবে ঘটানো যেতে পারে? আচ্ছা, হ্যাঁ, মানে এটাই, কোন হ্যাঁ এটাই পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে এই এই সংকট থেকে উত্তরণের জন্য? পূরণের জন্য প্রথমত যেটা বললাম যে আমাকে রিস্টোর করতে হবে, হোয়াট আই হ্যাভ লস্ট মাস্ট বি রিস্টোরড। যে আমাকে টিকার যে সাপ্লাই চেইনটা ছিল, সাপ্লাই চেইনটা এই যে মাহমুদুল হাসান ভাই বললেন যে এটা ছিল, আমরা নিতাম যেটার মাধ্যমে, সেটা হতেছে যে এমার্জেন্সি একটা প্রসেস ছিল, যে এটাতে অন্য কারো অ্যাপ্রুভালের দরকার হইতো না। ঠিক আছে, একটা ডিসিশনেই এটা আমি টিকাটা নিয়ে চলে আসতে পারতাম। আর এই মানে এখনকার যে প্রসেসটার কারণে আমরা এই ধাক্কাটা পেলাম, এটাকে বলে হতেছে ওপেন টেন্ডার। ঠিক আছে, ওপেন টেন্ডার করতে গেলে কিছু জটিলতা আছে। ঠিক আছে, যেটা আমলাতান্ত্রিক জটিলতা, যেটা আমাদের মাথায় আসলে, আমি ডাক্তার হিসেবে আমার মাথায় খুব বেশি একটা বোধগম্য হয় না, কিংবা আমি এটা নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করতে পারি না, এটা আমার আমার মানে মাথায় আসে না বিষয়টা। তো এই জিনিসগুলা উনি যে ভাইয়াটা বললেন যে ইয়া থেকে, ইউনিসেফ থেকে আমাদের হেলথ অ্যাডভাইজার যিনি ছিলেন, তাকে কিন্তু বারংবার ইমেল করা হয়েছে যে ফর গড সেক এটা আপনি করেন না। ঠিক আছে, তো এখন কথাটা হচ্ছে যে আমরা এই যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময়টাতে কিন্তু ওই ইন্ডিয়া কিংবা নেপাল, ইন্দোনেশিয়া, আমাদের সাউথ এশিয়ান যে কান্ট্রি গুলো আছে এগুলাতে কিন্তু অনেক কান্ট্রিতেই হামের আউটব্রেক হয়েছে। কথাটা সত্য, যাতে শুধু বাংলাদেশ যে একাই ভ্যাকসিনের কারণে আউটব্রেকের মধ্যে পড়ে গেছে এরকম না, দেরি হবে। তো এখন কথা হচ্ছে যে আমাদের এখানে কেন এত মৃত্যু, অন্য জায়গায় কিন্তু এত মৃত্যু না। ইন্ডিয়াতে কিন্তু আমাদের পপুলেশনের কয়েক গুণ বেশি পপুলেশন, তারা কিন্তু এখনো তাদের মৃত্যু যেটা নিউজে যেটা আসছে 100 কিন্তু ছাড়ায় নাই, অথচ এফেক্টেড হয়েছে কিন্তু আমাদের থেকে কয়েক গুণ বেশি। তো এখানে মেইন প্রোটেকশনটা কে দিয়েছে? ভ্যাকসিন। সোজা কথা, জি, এফেক্টেড হবে কিন্তু মারা তো যাবে না। এফেক্ট হওয়ার মৃত্যু কারণে হার যে যতটা কমানো যায়, মৃত্যুর সংখ্যাটা কমানো যায় যতটুকু। গুলা কমে আসবে, মৃত্যুর হার কমে আসবে। ভ্যাকসিনের কাজই এটা, মৃত্যু হারটা কমায় দেয়া। ঠিক আছে, আমরা করোনার সময়ও দেখেছি এটা। আচ্ছা, তো
প্রথম কথা হচ্ছে ভ্যাকসিন সিস্টেমটা আমাকে রিস্টোর করতে হবে এনি হাউ। আর আরো কিছু অ্যাসোসিয়েটেড বিষয় আছে, আমাদের সচেতনতার বিষয় আছে। কিরকম? যে পুষ্টিকর খাবার আমরা বাচ্চাদেরকে প্রোভাইড করতে পারি না, সেটা পোভার্টির কারণে করতে পারি না, ল্যাক অফ নলেজের কারণেও করতে পারি না। যেমন যে ভিটামিন এ কিংবা ছোট মাছে যে ভিটামিনগুলো থাকে, সবজিতে যে ভিটামিনগুলো থাকে, ঠিক আছে, এগুলা কিন্তু শর্টেজ, মানে শর্টেজ বলতে আমি বলবো যে আমাদের জ্ঞান নাই। আমরা ভালো ফল বলতে, ভালো খাবার বলতে কি বুঝি? আপেল, কমলা, নাশপাতি, ডালিম কিংবা বেদানা, এগুলা বুঝি। অ্যাকচুয়ালি পুষ্টিকর খাবার বলতে যেটা আমি আমার লোকালিটিতে, আমি যেটা বাড়ির পাশে আমার যেটা ফলন হয়, সেটা কিন্তু ইজ মানে মোর পোটেনশিয়াল ইন রেসপেক্টিভ অফ পুষ্টিকর, মানে সেটা অনেক কাজে দেয়। যেমন পেঁপে, আনারস, ঠিক আছে, কলা, ঠিক আছে, এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে যে আমাকে আসলে ওই বিদেশি জিনিসগুলোর পিছনে না ছুটে আমি এগুলা আমার বাচ্চাকে রেগুলার দেই, পোটেনশিয়াল খাবার দেই, ঠিক আছে, মাছ মাংস খাওয়াই, কিছু না হলেও তাকে ডাল খাওয়াই। এতটুকু অ্যাওয়ারনেস আমাকে বাবা মার মধ্যে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তারপরে হতেছে যে আমাদের হেলদি যে লাইফস্টাইলটা, এটা আসলে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। মানে এখন যে মহামারীগুলা এত ক্লোজ ডিস্টেন্সে আমরা পাচ্ছি, করোনা এই তো গেল কয় বছর হয়েছে, খুব বেশি কিন্তু হয় নাই। করোনা যাওয়ার পরে কিন্তু অ্যাটলিস্ট 30% মানুষ হইলেও নতুন করে তারা কিন্তু কনসাস হয়েছিল যে আমাদেরকে উই হ্যাভ টু লিভ হেলদিয়ার, ঠিক আছে, আমাদেরকে হেলদি থাকতে হবে। তো এই আর কি, মানে অ্যাসোসিয়েটেড এই বিষয়গুলো আমাকে যদি এখন এই জিনিসটা আমাকে এই মুহূর্তে কমব্যাট করতে হয়, আসলে ওষুধ দিয়ে খুব একটা কাজ হবে না, যেটা আমাকে প্রিভেন্ট করতে হবে। কারণ এটা একটা ভাইরাল ডিজিজ, ডেঙ্গুর মতো। ডেঙ্গু কি কখনো কিওর করা যায়? ডেঙ্গু নট কিউরেটিভ ডিজিজ। ডেঙ্গু হচ্ছে একটা প্রিভেন্টিভ ডিজিজ, যে ডেঙ্গু হওয়ার আগেই আমাকে ক্লিন করতে হবে, সবকিছু খেয়াল রাখতে হবে। ডেঙ্গু হওয়া শুরু হয়েছে তখন পরিষ্কার করে লাভ আছে না, ততদিনে অলরেডি কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে, ঠিক আছে। এটাই আর কি, মানে আমাদেরকে আসলে নিজেদেরকেও মানে রুট লেভেলেও সবাইকে একটু কনসাস হইতে হবে, আমাদেরকে কনসাস করতে হবে। অসুখ হয়ে যাওয়ার পরে বলে লাভ নাই, এটা আগে থেকেই করতে হবে। যে আমাদের যে মিডিয়া যারা আছে তারা শুধু বলতেছে যে হ্যাঁ আমার এত মারা গেছে। আপনারা একটা মিডিয়ার যারা আছে, আমাদের যে টেলিভিশন গুলো আছে, আমরা তো ছোটবেলায় দেখেছি, মেয়েরুল আপনিও নিশ্চয়ই দেখেছেন, যে ওখানে কিন্তু নিয়ম করে কিন্তু কিছু কিছু জিনিস আমরা অ্যাড দেখেছি যেগুলো আমাদের মাথায় এখনো বাঁচে, যে এই জিনিসগুলা তখন হয়েছে। এখন কিন্তু এই সময়ে যেটা আরো বেশি হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু বিষয়টা নেগেটিভ, উল্টা দিকে চলে গেছি কিন্তু আমরা, ঠিক আছে। প্রচার যেটা আমাকে মানুষকে যে অ্যাওয়ারনেস জানানো, মানে অ্যাওয়ার করা, জানানো, এই বিষয়টা থেকে কিন্তু আমরা অনেক দূরে সরে এসেছি। এই যে একটা কালচার ছিল, এই কালচারটা আবার ফিরায় আনতে হবে, ঠিক আছে। মানে মানুষকে সচেতনতার বিভিন্ন মাধ্যমে, প্রচার মাধ্যমে সংযুক্ত করে বিভিন্ন ওয়েতে তাদের স্বাস্থ্য সচেতন করাটা খুব জরুরি। যেটা হয়তোবা আমরা এক সময় দেখতাম যে সরকারি গণমাধ্যম বা বেসরকারি গণমাধ্যমে সেগুলো বেশ গুরুত্ব সহকারে নিয়ে আসা হতো, এখন হয়তোবা সেটা হচ্ছে না। মাহমুদুল ভাই, এই যে দেখেন আমাদের ডাক্তার সাহেব বললেন যে প্রচার মাধ্যমে আসছে না অনেক বিষয়, স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন বিষয়গুলো সেভাবে গণমাধ্যমে উঠে আসছে না প্রচারগুলো। আবার আরেকটা গুরুত্বপূর্ণ কিন্তু কথা এসেছে, সেটা হচ্ছে যারা টিকাদান কর্মসূচির সাথে যে মাঠ কর্মীগুলো মাঠ পর্যায়ে নিযুক্ত আছে, তাদের দীর্ঘদিন তারা স্যালারি পাচ্ছে না। তারা এই যে দেখেন, তারা যদি তাদের কাজের বিনিময়ে যে স্যালারি সেটা যদি সঠিক সময় না পায়, তাহলে কিন্তু তারা স্বাভাবিকভাবে কাজে অনীহা আসবে। একে টিকার সংকট, পর্যাপ্ত পরিমাণ টিকা নাই, একে হচ্ছে প্রচার, স্বাস্থ্য সচেতনতার প্রচারের অভাব, আবার একে দেখা যাচ্ছে যে যারা স্বাস্থ্যকর্মী আছে তাদের নির্ধারিত যে বেতন সেটা নির্দিষ্ট সময়ে দেয়া যাচ্ছে না। এখানে আপনার রাষ্ট্রের দায়িত্ব কতটা দেখছেন? রাষ্ট্র আসলে কি দায়িত্ব পালন করতে পারছে? দেখুন, রাষ্ট্রের দায়িত্বের জায়গায় যদি বলি তাহলে এখানে দুইটি বিষয় আসবে হামের ক্ষেত্রে। প্রথমত হচ্ছে টিকা কার্যক্রম বন্ধ কেন হয়েছিল, দ্বিতীয়ত হচ্ছে বর্তমান প্রসেসে কেন সেটি দুর্বল অবস্থায় গিয়েছে। মানে টিকার প্রচার বলি বা টিকা দেওয়ার যদি ফাংশনের জায়গাটাতে আমি চাই। তো প্রথম যে বিষয়টা, যেটি টিকা কার্যক্রম বন্ধের, আমি ইতিমধ্যে উল্লেখ করেছি যে ঠিক কি কি ব্যর্থতাগুলো ডক্টর ইউনূস প্রশাসনের ছিল, এবং আজকের যে এই আউটব্রেক, এটার পিছনে একদম
এককভাবে দায়ী হচ্ছে ডক্টর ইউনূস এবং তার প্রশাসন। এবার আসি আমি যে এটা যেহেতু আমি আগেই বর্ণনা করেছি, আমি সেদিকে যাচ্ছি না। এবার আসি আসলে এই যে বর্তমানে মানে টিকা কার্যক্রম যেটা চলছে সেটা দুর্বল হয়ে যাওয়ার ঘটনাটা। ফখরুল ভাই একটা কথা বলেছেন যে ওই যে স্যালারি না পাওয়ার বিষয়টা, হ্যাঁ এটা আমিও দেখেছি এবং তারা রাস্তায় আন্দোলনও কিন্তু করছে সেটা নিয়ে, এই নিউজগুলোও কিন্তু এসেছে। তো এই যে মানে শুধুমাত্র যে আমি টিকা কার্যক্রম মানে বন্ধ হয়েছে বা আমি ফ্লোটা ধরে রাখতে পারিনি তা কিন্তু না, টিকার সাথে যারা জড়িত তাদের বেতন পর্যন্ত বন্ধ ছিল। তাহলে অবস্থাটা বুঝেন যে আমাদের প্রশাসনিক ব্যর্থতাটা এবং অব্যবস্থাপনাটা আসলে কোন পর্যায়ে ছিল। দ্বিতীয়ত ইউনিসেফ গত সম্ভবত 7 দিন আগে বা আমি প্রথম আলোতে পড়লাম যে ইউনিসেফ যেটা বলছে সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত শহর এলাকায় 30 থেকে 40% শিশু টিকা পায়নি। এটা হয়তো বা এই 7 দিনে আরো বেড়েছে। তো গ্রামাঞ্চলেও এরকম টিকা না পাওয়ার হারটা মানে যথেষ্ট মানে সংখ্যায় বেশি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সংকটটা, এই সংকট উত্তরণের জন্য টিকা কর্মী যারা টিকাটা দেন আর কি, তাদের মানে প্রসেসটা সেটা আসলে যতটুকু না অগ্রগতির দরকার তার চেয়েও বেশি দরকার। আমার মনে হয় যে আরো বেশি দরকার প্রচার প্রচারণাগুলো এবং সরকারের পক্ষ থেকে টিকার ব্যবস্থাপনার জায়গাটাকে সুসংহত করা। দেখুন বিভিন্ন কমিউনিটি ক্লিনিক বলি বা স্বাস্থ্য হাসপাতালগুলো বলি, লোকাল হাসপাতালগুলো, সেই জায়গাগুলোতে আসলে ঠিক কি পরিমাণ টিকা কিভাবে যাচ্ছে বা ডক্টররা তাদের দায়িত্বগুলো তো অবশ্যই তারা পালন করছে। পাশাপাশি আরেকটা বিষয় আমি মনে করি খুব বেশি দরকার এই মুহূর্তে, সেটি হচ্ছে যে প্রচার প্রচারণার জায়গাটা। দেখুন আমরা দেখতাম যে কোনো ইস্যুতে র্যালি হয়, এখন আমার মনে হয় যে সেই সময়টা এসেছে যে যারা লোকাল এমপি, বিভিন্ন সামাজিক সংগঠন বা তাদের পক্ষ থেকে র্যালি করা, টিকার প্রচারের পক্ষে আসলে বেশি কথা বলা। এটার পাশাপাশি আরেকটি কাজ খুব জরুরি হয়ে পড়েছে, সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার নামধারী কিছু আমি বলবো যে একদমই গণ্ডমূর্খ আছে যারা টিকার বিরুদ্ধে প্রচার করছে। তো মানে আমার অ্যাডমিনিস্ট্রেশন, আমার যদি প্রশাসন, আমার যদি কি বলবো যে হোম মিনিস্ট্রি যদি শক্ত পদক্ষেপ তাদের বিরুদ্ধে না নেয় তাহলে তো এই জিনিসটি প্রচার হচ্ছে। কারণ ভাই আমরা আজকাল মানে বাংলাদেশের মানুষ অনেক ধর্ম পরায়ণ, তারা দেখা যাচ্ছে যে নামে বেনামে মানুষের ওয়াজ শুনে, এই ওয়াজের মাধ্যমে তারা বলতেছে যে এই টিকা হচ্ছে এটা দেয়া যাবে না। তো প্রশ্ন হচ্ছে যে তাদেরকে গ্রেফতারের ব্যাপারেও সরকারের উদ্যোগী হতে হবে। কারণ আপনি একটা সিস্টেমকে যদি এখন রান করাতে চান সুন্দরভাবে, যেহেতু আমরা একটা বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছি, সেটা থেকে উত্তরণ ঘটাতে হলে প্রশাসনিক জায়গা থেকে যেমন কিছু পদক্ষেপ, জোরালো পদক্ষেপ আমাদের নিতে হবে, পাশাপাশি টিকা কার্যক্রমের সাথে মানে যারা এটাকে বিরুদ্ধমতটা প্রচার করছে টিকা দেয়া যাবে না তাদেরকে এরেস্ট করারও দরকার আছে। আপনি 2টাকে এরেস্ট করবেন, দেখবেন সব সাইজ হয়ে গিয়েছে, বাকি কেউ দেখবেন কথা বলছে না, কারণ এগুলো সমাজে প্রভাব ফেলে। আমার আপনার কাছে প্রভাব এগুলো না থাকতে পারে, কিন্তু সোসাইটির একটা অংশের কাছে এই ওয়াজের একটা ব্যাপক প্রভাব আছে, মানে যারা এই ধরনের ওয়াজগুলো করছেন, ওয়াজের মধ্যে বলছেন। আরেকটি বিষয় একটু বলি যে স্বাস্থ্য সচিব বলেছেন যে টিকার সংকট বা হামে মৃত্যু নিয়ে ওনারা তদন্ত শুরু করেছেন। আমি এই বিষয়টা নিয়ে একটু বলতে চাই, কারণ এটা প্রশাসনিক ব্যর্থতাগুলো অবশ্যই আইডেন্টিফাই করার দরকার আছে। মানে যেহেতু প্রশাসনিক ব্যর্থতার কথাটা আপনি উল্লেখ করেছেন বা আমি বলছি, তো প্রশাসনিক জায়গা থেকে যদি তদন্ত শুরু হয়, আমি আশা রাখবো সেই তদন্তের রিপোর্টটা আসলে একদমই ফেয়ার তদন্ত রিপোর্ট হবে এবং সেখানে ইউনিসেফের যে বক্তব্য সেটাকে অবশ্যই আমলে নিবে সরকার, এবং কেন টিকা কার্যক্রম বন্ধ হয়েছিল বা স্লো প্রসেসে কেন গিয়েছে, কেন আমরা কিনতে পারিনি, সেই বিষয়গুলো এনেই আমি আশা রাখবো যে স্বাস্থ্যমন্ত্রীর সেই তদন্ত রিপোর্টে সবকিছু আসবে, যেহেতু ওনারা তদন্তের কথা বলেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে সরকারের পক্ষ থেকে আমি মনে করি খুব দ্রুততার সাথে রেড অ্যালার্ট জারি করা দরকার প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে, কিন্তু আমরা দেখছি সেটাও হচ্ছে না, তারা খুব ধীরে সুস্থে ধীর গতিতে এগুচ্ছেন। আমার মনে হচ্ছে সেই জায়গাটাতেও মানে দ্রুততার সাথে পদক্ষেপ আমাদের নেওয়া উচিত, কারণ আমি এটাকে গোপন রাখার কোনো বিষয় না, অলরেডি এটা ব্লাস্ট হয়ে গিয়েছে, আমরা সবাই দেখতে পাচ্ছি, হামে শয়ে শয়ে শিশু মারা যাচ্ছে। এখন আপনি যতই এটাকে চেপে রাখতে চাইবেন, যতই সমস্যাটাকে স্বীকার করতে চাইবেন না, ততই কিন্তু এই জিনিসটা আরো বাড়বে। তাই আমি মনে করি যে প্রশাসনকে খুব শক্ত উপায়ে যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করা, এবং পাশাপাশি হচ্ছে আগে নিজে স্বীকার করে নেওয়া যে হ্যাঁ
মৃত্যু হচ্ছে এবং ব্যাপক আকারে হচ্ছে। এটা স্বীকার করে নিলে আমার মনে হয় পদক্ষেপটা তাদের নিতেও সহজ হবে। সেক্ষেত্রে হোক সেটা রেড অ্যালার্ট জারি, সেক্ষেত্রে হোক বিএনপির এমপিরা রাস্তায় নেমে র্যালির মাধ্যমে হামের পক্ষে সচেতন করা, সেক্ষেত্রে হোক পলিটিক্যাল পার্টিগুলো এঙ্গেজ হয়ে আরো বেশি মানে পাবলিককে এঙ্গেজ করা, টিকা প্রদানের ক্ষেত্রে বা উৎসাহিত করা। তো আমার কাছে এটাই মনে হয় যে প্রশাসনিক আপনার কথা অনুযায়ী এটাই হচ্ছে যে হচ্ছে বিভিন্ন হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টিকার বিরুদ্ধে যে অপপ্রচারগুলো হচ্ছে, এই বিষয়গুলো সরকারের আসলে খুব শক্তভাবে এটা টেক ওভার করা দরকার, সরকারকে গুরুত্ব সহকারে নেওয়া দরকার। কারণ আমরা, আপনার কথা আমি নিজেও বলবো যে সমাজের একটা শ্রেণী কিন্তু বিভ্রান্ত হয়। আর হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস যেটা আসলে সত্যিকার কথা বলতে কি, যদি আমি একটা সমস্যাকে স্বীকারই না করি তাহলে সেটা সমাধানের মানে প্রক্রিয়াতে যাব কিভাবে? তো সরকারি এই জায়গাতে আসলে আরো আন্তরিক হওয়া দরকার। আমি যদি ডাক্তার ফখরুল আলম আপনার কাছে জানতে চাই, এই যে টিকা দানের বিরুদ্ধে যে অপপ্রচার, আসলে এই টিকা দিলে ক্ষতিটা কি, আর টিকা দিলে উপকারটা কি, একটু যদি ব্যাখ্যা করেন। টিকা দিলে তো আসলে ক্ষতির কিছু নাই, কারণ হতেছে এই টিকাটা তো নতুন না, এটা হতেছে দীর্ঘদিন থেকে চলে আসতেছে। এখন হতেছে যে মানুষ যদি করোনার টিকার সাথে মিজেলসের টিকা আসলে আসে কিভাবে, এমআর বলে, মিজেলস এন্ড রুবেলা, দুইটা ভাইরাসের এগেনস্টে, রুবেলা। ঠিক আছে, মিজেলস এন্ড রুবেলা, ঠিক আছে, দুইটা ভাইরাসের এগেনস্টে এই ভ্যাকসিনটা আমরা সাধারণত দিই। এটাকে বলি এমআর, আগে ছিল এমএমআর, মিজেলস মাম্পস রুবেলা, এখন সেটাকে আমরা বলি এমআর, মিজেলস এন্ড রুবেলা, ঠিক আছে, একটু এডিট হয়েছে, চেঞ্জ হয়েছে। তো মিজেলসের যেটা, হামের যেটা ভাইরাস, এটাকে বলে হচ্ছে মিজেলস, এটার ভেরিয়েশনে খুব বেশি মিউটেশন কিংবা চেঞ্জ হয় নাই, যেটা যেভাবে আবিষ্কার হয়েছিল সাধারণত এটা ওইভাবেই আছে। তো তার মানে কি, এটা যে ভাইরাসটা এতদিনে চেঞ্জ হয় নাই, তাকে নিয়ে অনেক রিসার্চ হয়েছে, যাকে নিয়ে যত বেশি রিসার্চ হবে তার সাইড ইফেক্ট তত কম, সিম্পল। এখানে ক্ষতি হওয়ার চান্স তো আমি দেখতেছি না পার্সোনালি, ঠিক আছে। এবং আমার বাচ্চা হইলে আমি দিয়ে দিচ্ছি, আমার ভাতিজা কিংবা আমার ভাগিনা যারা আছে, আমার ভাই বোনের ছেলে মেয়েরা, বন্ধু বান্ধবের ছেলে, আত্মীয় স্বজনের ছেলে মেয়েরা আছে, আমি যারা 6 মাস থেকে 5 বছরের আছে তাদেরকে সবাইকেই দেওয়াইছি, আমি দেওয়াইছি। যাদের দেওয়া আছে 2 ডোজ ইভেন কমপ্লিট, তাদেরকে আমি 3rd ডোজ দেওয়াইছি। তো ডেফিনেটলি এটা দিতে হবে, বাঁচতে হলে দিতে হবে। হ্যাঁ, সাইড ইফেক্ট ইরিসপেক্টিভ অফ সাইড ইফেক্ট, আমাকে সাইড ইফেক্ট দিন, আমাকে বাঁচতে হবে আগে। হ্যাঁ, ইটস সিম্পল। সেটাই, আমাদের ডাক্তার সাহেব বলছেন যে টিকা দিলে কোনো ক্ষতি নাই, টিকা দিতেই হবে রোগ বাঁচার জন্য। কিন্তু আমাদের সমাজে কিন্তু যেটা মাহমুদুল হাসান ভাই বললেন, যে অনেক ধরনের প্রোপাগান্ডা আছে যে টিকা দিলে আপনি এই হবেন, টিকা দিলে ওই হবে, টিকা দিলে এই ক্ষতি হবে। এটা কিন্তু আমাদের সোসাইটিতে এক ধরনের একটা শ্রেণীর মধ্যে বিশাল একটা ইফেক্ট ফেলে, এবং তারা এই যে টিকাদান কার্যক্রম থেকে তারা নিজেদেরকে সরিয়ে নেয়, যার কারণে কিন্তু এই যে হাম বলি আর যে কোনো সংক্রমক ব্যাধি বলি, এটা কিন্তু হচ্ছে আর কি। তো আমাদের আয়োজনের প্রায় শেষের দিকেই চলে আসছি আর কি। আমি মাহমুদুল ভাইয়ের কাছে সর্বশেষ, আমাদের হচ্ছে যারা এই যে আপনি হচ্ছে প্রোপাগান্ডার কথা বললেন, আপনি দায়ী করে ফেললেন, আমি ওই দিকে আর যাচ্ছি না, মানুষের কাছে আপনার সর্বশেষ বার্তাটা কি? দেখুন, আমার কয়েকটা কথা একটু বলি। সেটা হচ্ছে যে ভাইয়া কিছুক্ষণ আগে বলছিলেন গণমাধ্যমের প্রচারের কথা। এখানে গণমাধ্যমেরও আসলে প্রচারের ব্যাপার আছে। আরেকটা বিষয় দেখেন, সমাজে কাদের কথা মানুষ শুনে? টিচারের কথা মানুষ শুনে, মানুষ ইমামদের কথা শুনে সোসাইটিতে। যখন এই ধরনের ন্যারেটিভ গুলো সমাজে আসছে, টিকা দেয়া যাবে না, তখন সরকারি উদ্যোগে প্রয়োজন ছিল কাউন্টার ন্যারেটিভটা দেয়া, মানে এক্সাক্ট নিউজটা মানুষের কাছে পৌঁছানো। সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা স্কুলে আলাদাভাবে নোটিশ পাঠানো দরকার ছিল, যে স্কুলগুলোতে অ্যানাউন্সমেন্ট দেওয়ানো দরকার ছিল টিচারদের মাধ্যমে, যে 6 মাস বয়সী বা নির্দিষ্ট বয়সী যারা হামের টিকা নেন নাই তারা দ্রুততার সাথে যেন হামের টিকা দেয়। কিন্তু এই পদক্ষেপগুলো আমাদের চোখে পড়েনি, আমরা কোনো মাইকিং শুনিনি। উচিত ছিল পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এখন মাইকিং করা, যে সিচুয়েশনে হামের প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি। সো ইনস্টিটিউশন গুলোকে আমরা এখানে কাজে লাগাতে পারিনি। আমরা এডুকেশন ইনস্টিটিউশন বলি বা আমরা ধর্মীয়
উপাসনালয়গুলি বা বলি বা মসজিদ মন্দির বলি, এই জায়গাগুলোকে আমরা কাজে লাগাতে পারিনি, অথচ এখন দরকার ছিল সেই জিনিসগুলোকে কাজে লাগানো। পাশাপাশি আরেকটা জিনিস যেটা যে যেহেতু সোসাইটিতে তাদের কথাগুলো মানুষ শুনে বা একটু গ্রহণযোগ্যতা আছে, সো আমার মনে হয় যে এই জায়গাগুলো এখন সরকার যদি দ্রুততার সাথে নেয়, তাহলে দেখা যাচ্ছে যে টিকার প্রতি এই যে অনীহা বা অনেকে দিতে চাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের মনে হয় যে সামাজিক পরিস্থিতিতে কিছুটা উত্তরণ ঘটানো সম্ভব। আর সবশেষ শুধু আমি এতটুকুই বলবো যে আসলে কোনো কথাতেই বিশ্বাসী না হয়ে টিকা দেন আগে, কারণ টিকাটা আগে দিতে হবে আমি যদি আমার শিশুদের প্রাণ যদি আমি বাঁচাতে চাই। তো ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি ডাক্তার ফখরুল আলমের কাছে সর্বশেষ যে বিষয়টি জানতে চাচ্ছি, খুব ছোট করে বলবেন। সেটি হচ্ছে যে অভিভাবক মানে এই যে শিশু নিয়ে এই ক্রাইসিসে ভুগছেন বা শিশু হামে আক্রান্ত হয়েছে, সেই অভিভাবকরা আসলে এই মুহূর্তে তাদের করণীয় কি, বাচ্চাকে কিভাবে তারা যত্ন নিতে পারেন? ডাক্তার ফখরুল আলম। জি, ডাক্তার ফখরুল আলম, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি সর্বশেষ আমাদের দর্শকের জন্য, যে বাচ্চা হামে আক্রান্ত হয়ে গেছে, এই মুহূর্তে হামে আক্রান্ত বাচ্চার অভিভাবক তার শিশুটির জীবন রক্ষার্থে কি ধরনের যত্ন নিতে পারে বা কোন কোন পদক্ষেপগুলো অভিভাবকের নেওয়া উচিত এখন? আচ্ছা, প্রথমত হচ্ছে কি, হাম খুবই কন্টাজিয়াস, মানে অতি সংক্রামক একটা রোগ, যেটা হচ্ছে আমরা বলি রেসপিরেটরি ড্রপলেট, বাতাসের মাধ্যমে ছড়ায়, নিঃশ্বাসের মাধ্যমে ছড়ায়, খুবই সংক্রামক। প্রথম কাজ হচ্ছে তার বাচ্চার আরো যে বাচ্চারা আছে তাদেরকে আইসোলেটেড করা, ঠিক আছে, সরাই নেয়া, নিজেরাও একটু যতটুকু আসলে ছোট বাচ্চা হাম যেগুলা হচ্ছে এগুলো তো একদম মানে মাসুম বাচ্চা, ছোট বাচ্চা, এদের সামনে আসলে কি প্রোটেকশন নেবে? আমি নিজে হইলেও তো আমি পারবো না, তো যতটুক পারা যায় আর কি। আর হচ্ছে যেটা বললাম যে এটার আসলে মানে সবসময় হসপিটাল কিংবা ডাক্তারের একটা টাচে থাকা, যে স্যার আমার রোগীর আমার বাচ্চাটার এই জিনিসগুলো হচ্ছে, তো ওখান থেকে তো তাদেরকে ডেফিনেটলি ডিরেকশন দেবে যে আপনার বাচ্চার এই জিনিস খেয়াল রাখবেন, ঠিক আছে, কিছু ডিরেকশন থাকবে, এই ডিরেকশন গুলো ফলো করবে। নট এভরিওয়ান নিডস টু অ্যাডমিট ইন দ্য হসপিটাল, সবাইকে কিন্তু হসপিটালের অ্যাডমিশন নেওয়ার দরকার নাই। আমাদের সময় যখন করোনা হয়েছিল, করোনা ওয়াজ আ ভাইরাল ডিজিজ, এটাও একটা ভাইরাল ডিজিজ। একটা ভাইরাল ডিজিজ সবসময়ই জাস্ট কিছু জিনিস সেম, যে ডেঙ্গু কিংবা মিজেলস কিংবা হইতেছে যে আমাদের যে করোনা ছিল, এগুলার টেক কেয়ার মোটামুটি সেম, সিমটোমেটিক ট্রিটমেন্ট, যে ঠান্ডা লাগতেছে কিনা, সর্দি কেমন লাগছে, তার শ্বাসকষ্ট হচ্ছে কিনা। ছোট বাচ্চাদের ক্ষেত্রে হামটা প্রবলেম কি হয়, যে শ্বাসকষ্ট হয়ে যায়, নিউমোনিয়া হয়ে যায়। নিউমোনিয়া হলে কি হয়, তার যে বুকের খাঁচাটা থাকে, সে যখন শ্বাস নেয় এটা ভিজিবল হয়, যে দেখা যায় যে তার মানে বুকের খাঁচাটা তার দেখা যাচ্ছে, হাড়গুলা দেখা যাচ্ছে, ইটস আ ওয়ার্নিং সাইন। তো এরকম আরো কিছু ওয়ার্নিং সাইন আছে যেগুলা হইতেছে আমাদেরকে খেয়াল রাখতে হয়। তো আমার পরামর্শ হইতেছে যে অবশ্যই নিকটস্থ যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে কিংবা নিকটস্থ যারা মেডিকেল প্রফেশন আছে তাদের কাছ থেকে অ্যাটলিস্ট এতটুকু শুনে নেয়া যে এই জিনিসটা হয়েছে, আমি এটা কি করতে পারি, ঠিক আছে, রেদার দেন নন মেডিকেল যে পার্সন গুলো আছে তাদের কাছে না যেয়ে, যেটা আমরা মানে এখন পর্যন্ত বলি নাই, যে শুধু ফার্মেসিতে গিয়ে যে ফার্মেসিওয়ালার কাছ থেকে আমরা যে ওষুধ নেই কিংবা ট্রিটমেন্ট নেই, ম্যানেজমেন্ট নেই, এই জিনিসগুলো অ্যাভয়েড করা। কারণ হচ্ছে যেহেতু হামে অনেক বাচ্চার মারা যাচ্ছে, তো সিরিয়াসলি নিয়ে অ্যাটলিস্ট মিনিমাম কিছু ডিরেকশন ফলো করলেও দেখা যাবে যে অনেক বাচ্চা সেভ হয়ে গেছে, যারা মানে হয়তোবা ভুল ট্রিটমেন্টের কারণে মারা যাইতে পারতো, অনেক বাচ্চা সেভ হয়ে যাবে। এটা অনেক আমাদের জন্য, এটাও অনেক। তো আমি ডেফিনেটলি বলবো যে অ্যাটলিস্ট হসপিটাল কিংবা ডক্টরের একটু টাচে থাকা, আর কিছু সিমটম ফলো করা, যে আমি যেটা বললাম যে যেটা আমাদেরকে টিভি কিংবা সোশ্যাল মিডিয়াতে কিংবা মানে ম্যাস মিডিয়াতে যেগুলো আসা উচিত ছিল, যে হামের লক্ষণগুলা
খুব ইজি লক্ষণ, কিন্তু সেই অনেক আগে থেকে হচ্ছে। আমারও কিন্তু হাম হয়েছে। আমি যখন মেডিকেলে 3rd ইয়ারে পড়ি, যখন 2011-12 সাল, তখন আমার নিজেরও হাম হয়েছে। অনেক কষ্ট হয়, অনেক জ্বর হয়, 3 থেকে 4 দিন, প্রায় 102, 3, 4 এর মতো জ্বর থাকে। এই জ্বর শুরু হওয়ার 3 থেকে 4 দিন কিংবা 2 থেকে 3 দিনের মাথায় র্যাশ ওঠে, এগুলা দিয়ে, ঠিক আছে? র্যাশ ওঠে, অনেক খারাপ কন্ডিশন হয় শরীরের, অনেক দুর্বল হয়, অনেক ব্যথা করে। হ্যাঁ, এই সময়গুলোতে একটু লিকুইড খাবার বেশি বেশি খাওয়া, এই যে যেটা বললাম যে ডক্টরের কাছ থেকে একটু ডিরেকশন নেওয়া, এই জিনিসগুলো ফলো করলেই হয়। কিংবা একটু আমাদের আমরা যদি নিজেরা যদি জানাইতে পারি, উদ্যোগী হই আমরা আসলে, ঠিক আছে? কিংবা আমাদের সরকার যদি উদ্যোগী হয়, সবাই মিলে যদি আমরা উদ্যোগী হই, উই শুড ওভারকাম দিস, আমরা এটা ওভারকাম করতে পারি। অ্যাটলিস্ট আমরা যে পর্যায়ে আমাদের ক্ষতি হচ্ছে, এখান থেকে আমরা কিছুটা হলেও পার্সেন্টেজ তো কমাইতে পারবো। 10%, 15%, 20%, 20 জন বাচ্চা বানলেও যদি মানে বেঁচে যায়, সেটা তো আমাদের জন্য অনেক কিছু। 20টা জীবন তো অনেক, ঠিক আছে? আমার রিকোয়েস্ট থাকবে যে সবার মধ্যে একটা সচেতনতা তৈরি করা, ঠিক আছে? এই যে হাম রিলেটেড যে বিষয়গুলো আছে, এবং হাম ছাড়াও যে আমরা যেটা প্র্যাকটিস করি না, কি হচ্ছে যে যে বাচ্চাগুলোর বয়স 6 মাসের থেকে কম, তাদেরকে তো ভ্যাকসিনও দেওয়া যাচ্ছে না। তাইলে তারা প্রোটেকশনটা কই পাবে? তারা প্রোটেকশন পাবে, তারা মায়ের দুধের থেকে যে অ্যান্টিবডিটা আসে, এখান থেকেই প্রোটেকশন পাবে। আমাদেরকে এটাও অ্যাওয়ারনেস জাগাইতে হবে যে মায়ের দুধের কোনো বিকল্প নাই। আমাদের মধ্যে যেটা এখন আসলে একটা ট্রেডিশন হয়ে গেছে, যে অনেক বাচ্চাই, আমি সরি টু সে, এই বিষয়টা কিন্তু অনেকের খারাপ লাগবে শুনতে, যে অনেক মাই কিন্তু বাচ্চাকে দুধ খাওয়ায় না, ঠিক আছে? কিংবা গ্রামের মধ্যে কিংবা অনেক জায়গায় যারা মানুষ জানে না, তারা মনে করে কি কৌটার দুধটা অনেক মানে একটা কি বলবো নিউট্রিশাস একটা জিনিস, যেটাতে অনেক নিউট্রিশন, এত দাম, ওরে বাবা এত নিউট্রিশন। না, এটা মোটেই না। মায়ের দুধের ওই কৌটার দুধের মধ্যেও লেখা থাকে মায়ের দুধের কোনো বিকল্প নাই। এটা এই জন্যই যে একটা বাচ্চা 6 মাস বয়স পর্যন্ত আমরা বলি আপনি এক ফোঁটা পানিও বাইরে থেকে খাওয়াবেন না, অনলি বিকজ অফ এই মায়ের দুধে যে অ্যান্টিবডি গুলো আছে, নিউট্রিশন গুলো আছে, এগুলো বাচ্চাকে ফুল প্রোটেকশন দেয়, ফুল প্রোটেকশন, ঠিক আছে? তো এরকম আরো অনেক, আমি মানে কিছু জিনিস আমার এখন মনে আসলো, এরকম যদি আমি লিখতে বসি, এরকম অনেকগুলা জিনিস আছে যেগুলা হচ্ছে আমাদের সবাইকে, আমাদের জেনারেল হেলথ, সাধারণ স্বাস্থ্যটাকেই, রোগ প্রতিরোধটাকেই ইমপ্রুভ করে। আলটিমেটলি কিন্তু এটাই আমাকে প্রোটেকশন দেয়, এটাই ডিসাইড করে যে হাম হইলে বা ডেঙ্গু হইলে বা করোনা হইলে আমি মারা যাব না বেঁচে থাকবো, এটাই আর কি। সেটাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে আমাদের আজকের মানুষের মুখোমুখির এই আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হলো, দর্শক যারা আছেন তারা শুনলেন, আমাদের ডাক্তার সাহেবের পরামর্শ শুনলেন, আমাদের সমাজকর্মীর তার পরামর্শ, সবকিছু আমরা শুনলাম। আমরা একটু দর্শকের মতামত যারা দেখছেন এতক্ষণ, তাদের কিছু কমেন্ট শুনে আসি। আমাদের আরজ আলী মাতব্বর, আচ্ছা, তিনি লিখেছেন, রাষ্ট্র নিজেই এখানে হত্যাকারী, ইউনূসের শিশু হত্যার দায় নিতে হবে এবং একদিন এই হত্যার বিচার হবে। রাজনৈতিক দলগুলো এই হত্যাকাণ্ডকে এক ধরনের বৈধতা দিয়েছে, সেটা এনসিপির বক্তব্য এবং বিএনপির মৌনতা দেখে বোঝা যায়। জামাত এখানে ইউনূসের রক্ষা কবচ। চমৎকার আলোচনা, শুভকামনা নিরন্তর। ধন্যবাদ দর্শক আপনাকে সুন্দর মতামতের জন্য। আমরা দর্শকের আরো মতামত চাইলে আপনারা দিতে পারেন কমেন্ট সেকশনে, আপনাদের জন্য খোলা আছে। চাইলে আপনারা আমাদের এই হামের পুরো আলোচনাটি আপনাদের শেয়ার করে আরো যারা আছে সচেতনতার বৃদ্ধির ক্ষেত্রে আপনারা সেটি করতে পারেন। আজকের আলোচনায় যুক্ত থাকার জন্য মাহমুদুল ভাই, ডক্টর ফখরুল আলম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা ধন্যবাদ। আজকের আলোচনায় যেটি জানলাম সেটা হচ্ছে হাম একটি প্রতিরোধযোগ্য রোগ। সময় মতো টিকা দিলে এবং এ থেকে যদি সেইভাবে সামাজিক অ্যাওয়ারনেসটি তৈরি করা যায়, তাহলে অনেক শিশুর মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব। আসুন আমরা গুজবে কান না দিয়ে আমরা নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা আমাদের শিশুদের পরিচর্যা করি, যত্ন নিই, এবং আমরা চাই না, যেটি আমাদের মাহমুদুল ভাই বললেন, ডক্টর ফখরুল আলম বললেন, যে কোনোভাবেই একটি শিশু এই সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করুক। কারণ এই শিশুটি আমরা তো জানি না আগামী দিনের কোনো হয়তোবা ডক্টর ফখরুল আলম
বা ABM মাহমুদুল হাসানের মতো বা তার চাইতেও অনেক বড় কিছু তৈরি হতে পারতো, তার স্বপ্নটা এখানে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমরা চাই দ্রুত এই সমস্যার সংকটে সরকার পদক্ষেপ গ্রহণ করুক এবং সমাধান করুক। আসুন আমরা সকলে সম্মিলিতভাবে আমরা এই মহামারীর হাত থেকে আমাদের আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য কাজ করি। যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। আবারও দেখা হবে আগামী কোনো বিষয় নিয়ে মানুষের মুখোমুখি আয়োজনে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।